যে টিম নিয়ে আসলে অফিসিয়ালি না হলে আনঅফিসিয়ালি ক্রিকেটাররা খুব ভয় ছিল এবং টিমে এমন একটা অবস্থা ছিল কোনো বিদেশি ক্রিকেটারই আসছে না, তারা বিভিন্ন রকম বলছে এই আসছে কিন্তু কেউ আসছিল না, দুজন বিদেশি নিয়ে প্রথম ম্যাচটা খেলেছে। সেই জায়গা থেকে আসলে টেবিল টপার হওয়া এবং এই জার্নিটা আসলে কতটা কঠিন ছিল এবং আসলে কীভাবে ম্যানেজ করলেন, আপনারা খুব অল্প দিন পেয়েছিলেন, সব কিছু একটু এলোমেন্ট করতে হয়। আমি অ্যাকচুয়ালি ফার্স্ট ম্যাচের ঠিক 2-3 ঘন্টা আগে এসেছিলাম। একদিন আগে ফোন করা হয়েছিল বিসিবি থেকে এবং বলছিল যে এরকম এই অবস্থা এবং রেসপন্সিবিলিটি নিতে হবে। ইনিশিয়ালি আই ওয়াজ হ্যাভিং আ ব্রেক, আমি আমার ফ্যামিলির সাথে টাইম কাটাচ্ছিলাম আর বিপিএল করার ইন্টেনশন ছিল না আমার। বাট যখন বলছে তখন চিন্তা করলাম যে আসি, বিং আ এমপ্লয়ি। ইট ওয়াজ আ চ্যালেঞ্জ এবং যখন আসি মানে আমার কাছে মনে হচ্ছিলো যে পুরো সাগরের মাঝখানে আমাকে ছেড়ে দেওয়া হয়েছে, বিকজ আগে যেটা ছিল কী ছিল এটাও কিন্তু জানা ছিল না। সো এখান থেকে এসে ফার্স্ট ম্যাচটা খেলার পর থেকে মানে দ্রুত টাইম ফ্রেমটা খুবই কম ছিল, যখন ঘুরে দাঁড়ানোর ব্যাপারটা থাকে তখন কিন্তু টাইম ফ্রেমটা ওই হিসাবে খুব কম ছিল। প্লাস যে টিম ছিল ওই টিমের আমি বলবো যে টেকনিক্যাল দিক থেকে যদি বলি যে টিমের কোনো ব্যালেন্সটা ওইভাবে ছিল না। দে ওয়ার গুড বলিং অ্যাট্যাক বাট দেওয়ার ল্যাক অফ ব্যাটসম্যান। তো এটা আমরা ওভারসিজ নিয়ে কভার করেছি, বাট ওই ওভারসিজের যে প্রক্রিয়াটা হয় এটা অন্যান্য টিম যেটা 1-1.5 মাস ধরে পেয়েছে আমরা ওইটা 3-4 দিনের মধ্যে করতে হয়েছে। সো ডে নাইট কষ্ট করতে হয়েছে, সুমন ভাই ছিলেন, বাবুল ভাই ছিলেন, সবাইকে মিলে। বাট গ্ল্যাড যে আল্লাহ এই কষ্টের ফলটা কেউ দেখুক না দেখুক আল্লাহই দেখেছেন এবং ওই জায়গায় এখন পর্যন্ত রেখেছেন আমাদের। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ভাই অপারেশনস দিক থেকে কী সমস্যা ছিল? আমরা শুনেছি যে জার্সির একটা সমস্যা ছিল, অনেক সমালোচনা ছিল, গাড়িতে ব্র্যান্ডিং নেই, মানে এটা একটু বলতেন যদি। এটাই বললাম যে কোনো কিছু এভাবে করে অর্গানাইজ করা ছিল না। নো ডিসরেসপেক্ট টু যে আগের যে কোম্পানিটা নিয়েছিল, বিকজ তাদের সাথে আমার কোনো যোগাযোগ হয়নি। বাট যখন আমি এসেছি ফার্স্ট জিনিস ছিল যে আমাদের ওই আগের যে সেট আপ ছিল তারা চেঞ্জ হয়ে যাচ্ছিল, নতুন সেট আপ ঢুকেছে, তাদেরকে কনভিন্স করা যে ওরা এই মুহূর্তে এই পার্টটা ছিল না, উইচ ইজ ভেরি টাফ। যেই থাকুক তারা একটা আশা নিয়ে আসছিল ঘর থেকে এবং ওইটা চেঞ্জ হওয়ার পর ওইটা একটা টাফই ছিল। বাসের ব্র্যান্ডিং থেকে শুরু করে সব কিছু ওয়াজ টোটালি শিফট হলো, যেটা এখন বিসিবির কন্ট্রোলে আসে। সো ওই জিনিসগুলোর প্রত্যেকটা অ্যাসপেক্ট, জার্সির কথা যেটা আপনি বলেছেন, হ্যাঁ ইনিশিয়ালি তো একটা লোগোওয়ালা জার্সি ছিল যেটা আগের ফ্র্যাঞ্চাইজ ওন করতো, ওইটা চেঞ্জ করা বা ওই সময় শুধু রিসেট করে দেওয়া হয়। বাট আপনি জানেন যে বিপিএলে ব্যাক টু ব্যাক গেম থাকে। সো আল্লাহ দিলে ওই সেন্টু ভাইয়ের যে কোম্পানিটা স্পোর্টস অ্যান্ড স্পোর্টস, দে কোঅপারেটেড রিলি ওয়েল, ওভারনাইট কাজ করে আমাদেরকে সুন্দর করে জিনিসগুলো প্রোভাইড করেন। অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্টলি কিছু জিনিস থাকে যেটা আমাদের সুন্দর করে সেট করে দেওয়ার পর অ্যাটলিস্ট আমাদের প্লেয়ারদের যে সিকিউরিটি, প্লেয়ারদের যে সিকিউর করা বা ওদেরকে আশ্বাস দেওয়াটা, ওটা ছিল মেন। অ্যান্ড দেন এই লজিস্টিক্যালি এইসব জিনিসগুলো আসে। হাফিজ ভাই, প্রেসিডেন্টের সঙ্গে একদিন কথা হচ্ছিল, উনি বলছিলেন যে আমি নিজে ওদেরকে কমিটি টিম বলে মজা করি। একটু যদি স্টোরিটা বলতেন প্রেসিডেন্টের সঙ্গে আপনি। না, আমার সাথে প্রেসিডেন্ট এই ব্যাপারে কোনো কিছু হয়নি। বাট আমি কালকেও একজনকে বলেছিলাম যে কমিটি টিম হয়ে মনে হয় উল্টা আমাদেরই বিপদ, বিকজ আপনি যদি ফিকচারটা দেখেন মানে টানা 3টা ম্যাচ আমাদের খেলতে হবে। প্লাস আপনি জানেন যে চিটং এখন যেই অবস্থায় আছে এবং যখন সিলেট খেলে সিলেটের দর্শক কিন্তু সিলেটের খেলা দেখতে আসে। সো আমরা যদি যেহেতু যে অবস্থায় আছি, আমাদের যদি চিটংয়ে খেলা হতো তো হয়তো বা আমাদেরও অনেক ফ্যান ফলোয়িং থাকতো এবং এই ফাস্ট গোয়িং গেমে কিন্তু ফ্যানদের একটা ইম্প্যাক্টটা অবশ্যই একটা টিমের জন্য বা একটা প্লেয়ারদের জন্য, একটা অ্যাথলিটের জন্য থাকে। সো ওই জায়গা থেকে বঞ্চিত হচ্ছি। তো আমাদের কমিটি টিম হলেও আমাদের কোনো অ্যাডভান্টেজ যে পাচ্ছি এটা আপনি বলতে পারবেন না। ম্যাডাম রশিদা কাটছিল, রশিদা ওয়াজ প্লেইং রিয়েলি ওয়েল ইন নেপাল প্রিমিয়ার লিগ, একদম কনসিস্টেন্ট পারফরম্যান্সকে নিয়ে এসে টানা পারফর্ম করে। দেখেন ওই আমাদের তো বললাম না মানে দেবার স্লিপলেস নাইটস গেছে আমার, সুমন ভাই, আমাদের ম্যানেজমেন্টে যারা ছিল। তো আমাদের যে অ্যানালিস্ট নিয়োগী তার সাথে জাস্ট কোথায় আলাপ হচ্ছিল, আমাদের একটা কিপার ব্যাটসম্যানের দরকার ছিল, প্রেফারেবলি উই ওয়ার লুকিং ফর লেফটি। বাট আপনি জানেন যে ড্রাফট হয়ে গিয়েছে, চারিদিকে কিন্তু অনেক ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট চলছে। তো আমাদের কাছে ওই অপশন, ওই লাক্সারি ছিল না যে আমরা ওই প্লেয়ারদেরকে মানে ভালো প্লেয়ার পাবো, ওই সময় লিমিটেশন ছিল। তো নেপাল প্রিমিয়ার লিগ থেকে তখন আমাদের অ্যানালিস্ট বললো যে এরকম রসিংটন খুব ভালো খেলেছে। তো ইন্টারেস্টিং পার্ট হলো যে আমি জানি না এটা রেকর্ড কিনা, বাট একদিনের মাধ্যমে ওকে উড়ে আনা, ওকে ওইখানকার ইংল্যান্ডের টাইমের 10টার দিকে ওকে জানানো হয়, ওর নেগোসিয়েশন করা হয়, এনওসির ব্যাপারটা থাকে। লাকিলি ফ্লাইট সিলেটে নাম ছিল, সো ওইভাবে কনভিন্স করা। বাট মানে ওর জন্য খুব আনফর্চুনেট যে বিজনেস ক্লাস সিট ছিল না, প্রিমিয়াম ইকোনমিতে সে এগ্রি করে আসার জন্য এবং সে এসে পরের ম্যাচটা খেলে। ওই ম্যাচটা ওর জন্য খুবই ডিফিকাল্ট ছিল, ওভারনাইট স্লিপলেস নাইট এসে খেলা, পারফর্ম করতে পারেনি। বাট
হি ইজ গোয়িং রিয়েলি ওয়েল, তো দোয়া করবেন যেন সে সামনেও কন্টিনিউ করে। হ্যাঁ, নানা সীমাবদ্ধতার মধ্যেও আসলে চিটং টিমটা যেভাবে দাঁড়িয়ে গেছে পয়েন্ট টেবিলেও ভালো একটা পজিশনে আসলে তারা চলে আসছে। তো আর ওদিকে চিটংয়ে আবার একটা মানববন্ধন চলছে প্রতিদিনই, নট অনলি শুধু গতকালকে হচ্ছে, বেশ কিছু সময় ধরে এরকম চলছে এবং তারা এখনও আসলে প্রত্যাশা করছে যে চিটংয়ে আসলে বিপিএলটা হবে। তা আপনাদের কাছে এরকম কোনো হোপ আছে কি না? আপনি নিজেও বলেন যে ওখানে একটা ফ্যান ফলোয়িং আসলে অনেক কিছু পাই। ওয়েল, আমি তো মানে বিং এ ম্যানেজার অফ এ টিম, আমি আমার ফিলিংটা বলতে পারি, বাট দেয়ার আর আদার অ্যাসপেক্টস যেটা হয়তো বা বিসিবি চিন্তা করে। আমি অ্যাকচুয়ালি জানি না বা আমার সাথে ওই ধরনের কমিউনিকেট হয়নি। আর আপনি জানেন যে ইটস আ ফাস্ট গ্রোয়িং টুর্নামেন্ট, যেখানে আমরা নিজের টিমকে নিয়েই চিন্তা করছি। সো উই ডোন্ট নো। আমরা জানি হঠাৎ করে জানানো হয়েছে লজিস্টিক্যালি উই ওয়ার রেডি টু গো টু চিটাগং, অ্যান্ড দেন এটা ডিসাইড হয় যে চিটাগংয়ে খেলা হবে না। তো ওইভাবেই আমরা অ্যাপ্রোচ করেছি। কেন হয়নি বা কী কারণে হয়নি এটা বিসিবি কর্মকর্তারাই বলতে পারবেন। দের শুড বি আ স্পেসিফিক রিজন। চাচ্ছে আর কি, ওনারা এখনও চাচ্ছে, বাট দেখেন বিং আ ওইখানকার দর্শক তো ডেফিনেটলি চাবে যে বিপিএল কিন্তু একটা ফেস্টিভের মতো। আমরা যেখানেই যাই, বিপিএল ইটসেলফ ইজ লাইক আ ফেস্টিভ অনেকের জন্য, যারা ক্রিকেট ফলোয়ার্স থাকে। তো ওরা যেহেতু বঞ্চিত হচ্ছে, ওরা তো এটা চাবেই। বাট মোরাল এন্ড অফ দ্য ডে স্টোরিটা কী বা কী রিজন বিহাইন্ড এটা যারা ডিসিশন নিয়েছেন তারা বলতে পারবেন। মুস্তাফিজকে নিয়ে কোনো প্রশ্ন করা যায়? না। মানা করে দিচ্ছি। আপনার ব্যক্তিগত মতামত উনি কিন্তু দিতে পারেন। নাইমকে নিয়ে একটু বলেন। নাইম শেখ হ্যাঁ। বলেন কি আর বলবেন? মানে পারফরমেন্সটা কেমন লাগছে, এবং অনেকে তো কথা বলছিল যে আসলে তাকে নেওয়া এত টাকা দিয়ে আসলে সে সেভাবে পারফর্ম করতে হবে কিনা। ভালো করছে, এবং আপনাদের এক্সপেকটেশন কেমন ছিল এবং সেভাবে করতে পারছে কিনা? এক্সপেকটেশন, আপনি যদি নাইমকে দেখেন ওভার লাস্ট 2-3 ইয়ার্স কিন্তু ভেরি কনসিস্টেন্ট ডোমেস্টিকে পারফর্ম করছে সে, এবং ওর অ্যাপ্রোচটা অনেক চেঞ্জ হয়েছে। এখানেও সেম, এখানে অনেক ধরনের ওই 1,10,00,000 না 1,10,00,000 কথা বলছিল। দেখেন ওই সময় টেবিলে যারা ছিলেন, ইটস নট দ্যাট যে একটা টিমই ছিল, হয়তো বা 2টা বা 3টা টিম মনে করেছে তার, যার কারণে তার প্রাইসটা গিয়েছে। সো এবং এখন যে ইনিংসগুলো সে খেলছে, যেভাবে সে খেলছে, যে অ্যাপ্রোচে সে ব্যাটিং করছে, খুব ইম্প্যাক্টফুল ইনিংস খেলছে, এবং এখন তো দেখে তা মনে হচ্ছে ইটস ওয়ার্থ ইট। স্টিল দের ইজ লং ওয়ে টু গো। আমাদের আরও কোয়ালিফাই করতে হবে, ফার্স্ট অফ অল টপ 4, অ্যান্ড দেন উই উইল বি আইং অন নেক্সট স্টেজ। যদি 1-2-এ থাকা যায়, তারপর আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আমরা কোন স্টেজে যাই, দ্যাট ডিপেন্ডস। বাট ওই জায়গায় হ্যাঁ, ডেফিনেটলি যেভাবে ও ফর্মে আছে, ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট হি কন্ট্রিবিউটস ইন ম্যাক্সিমাম গেমস। ভাইয়া, যেটা হচ্ছে মাঠের বাইরে যে বিষয়গুলো, মানে মাঠের বাইরে কিছু ঘটলে সে তো প্লেয়ারদের ইম্প্যাক্ট ফেলে। আপনারা যে কাজটা করছেন, বিসিবি মনে হচ্ছে বিসিবির একটা অংশ, তো বিসিবির দল, মানে এই টিম যে চালিয়েছেন, আপনি নিজে চালিয়েছেন বা ন্যাশনাল টিম চালান, সেই ইনভায়রনমেন্টটা ওরা পাচ্ছে। কোনো ধরনের মানে বাইরের কেওয়াজ নাই বা ইয়ে নাই। এটা যে ইম্প্যাক্ট ফলে, ভালো একটা ইম্প্যাক্ট ফেলতে পারে খেলাতে, ইম্প্যাক্ট ফেলে রান আসে, এটা কি অন্যদের জন্য একটা আদর্শ হতে পারে কিনা? বা আপনারা মানে এমন নয় যে আপনার দলটা নামে ভারে অনেক বড়, আরও বড় দল আছে, কিন্তু আপনারা না, আমি যেটা মনে করি যে প্লেয়ার্স ফার্স্ট স্টেক হোল্ডার হয়, অ্যাট দ্য সেম টাইম কিন্তু ম্যানেজমেন্ট ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট। আমি জানি না মানে আমরা কতটা ভ্যালু দেই, এটা আপনারা ভালো বলতে পারবেন, বাট একটা ভালো ম্যানেজমেন্ট কিন্তু মানে এনভায়রনমেন্ট এবং কালচার টোন করে, এবং ওইখান থেকে কিন্তু বাদবাকি প্লেয়ারদের উপর ইম্প্যাক্ট ফেলে বা অ্যাজ এ টিম ইম্প্যাক্ট ফেলে। সো আমরা উই আর প্রাউড দ্যাট যে আমাদের যে ম্যানেজমেন্টগুলো আছে, দে আর ভেরি মাচ কোয়ালিফাইড বলবো, ভেরি মাচ এক্সপিরিয়েন্স বলবো, এবং যেভাবে ডেভেলপ হয়েছে ইন ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম, দ্যাটস অ্যামেজিং। সো এটা আমার দিক থেকে একটা কথা যেটা আমি ওভার ইয়ার শিখে এসেছি, যে ক্রিকেটে যেরকম কোচ, ট্রেনার, ফিজিও ইম্পর্ট্যান্ট হয়, ওইভাবে কিন্তু ম্যানেজার এবং টিম ডাইরেক্টরদের রোলটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। সো আপনি এটা ওই জায়গায় ক্রিকেট রিলেটেড যারা থাকে বা যারা এক্সপিরিয়েন্স, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট টু বি অন বোর্ড, এবং ওইভাবে যদি ওর আন্ডারে যদি মেনটেন করতে পারেন, আমার মনে হয় যে এন্ড রেজাল্টটা ভালো হয়। হোয়াট উই ক্যান ডু ইজ উই ক্যান ক্রিয়েট আ গুড এনভায়রনমেন্ট, উই ক্যান ক্রিয়েট আ সলিড কালচার, এবং এখান থেকে কিন্তু প্লেয়ারদের জন্য এটা ইজি হয়ে যায় টু পারফর্ম। আপনি সাথে কাজ করেছেন এবং ক্রিকেটারও আপনাকে বেশ পছন্দ করে, কিন্তু মানে আমি যদি বিসিবি পয়েন্ট অফ ভিউ থেকে দেখি বা সাধারণ মানুষের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, মানে এই জবটাকে খুব বেশি মূল্যায়ন যে করা হয় ব্যাপারটা এরকম না, বা মনে হয় যে খুব ইজি একটা টাস্ক। তা আপনি আসলে কতটা চ্যালেঞ্জ ফেস করেন, এবং আসলে এই জিনিসটা কতটা করি, প্লেয়ার ম্যানেজ করা, কোচ ম্যানেজ করা, এবং বোর্ডকে ম্যানেজ করা, সব কিছু? জি, টিম ডাইরেক্টর না, আমি টিম ম্যানেজার হিসেবে। আচ্ছা, না ডেফিনেটলি আমি এটাকে খুব চ্যালেঞ্জিং হিসাবে নেই, বিকজ এটার ডেপথে আপনি যত কাজ আছে, আপনি যদি অতটুকু করেন, দের ইজ লট অফ ওয়ার্ক। আর আপনি যদি মানে যেটা অনেকের পার্সপেক্টিভ থাকে যে রুমে থাকবো আর ডেইলি অ্যালাউন্স দিব আর টাইম দিব, তাহলে অতটুকু কাজ আছে। সো দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন যে আপনি কাজটাকে কীভাবে গ্রহণ করতেছেন। আই ট্রাই টু গেট ইন টু দ্য সাইকোলজি অফ ইচ প্লেয়ার্স, সো দ্যাট ইচ প্লেয়ার্স আর হ্যাপি,
সো দ্যাট এক একজনের এইভাবে অপারেট করার দেয়ার আদার অ্যাসপেক্টস অলসো, যে আমি চেষ্টা করি যে কেউ যেন আমাকে প্রশ্ন না করে তার আগে জিনিসটা রেডি থাকে। সো ওই দিক থেকে চেষ্টা করি যে একটা ওই ধরনের কালচারটা তৈরি করতে, এবং ওইভাবে আমার কাজ করার স্টাইল। দেয়ার আর আদার থিংস অ্যাজ ওয়েল, যেটা আমি আপনাকে বলবো না, বিকজ বলবো না মিনস আমি বলতে পারবো না, কারণ আধা ঘন্টা পর কী হবে আই রিয়েলি ডোন্ট নো। যেমন আমি উপরে এখন কথা বলছিলাম, আমার মিডিয়া ম্যানেজার কল এসেছে এবং বলছে যে আপনি কথা বলেন। সো ম্যানেজার তখনই ঘুমাতে পারে যখন প্রত্যেকটা টিমের মেম্বার ঘুমায়, এবং তার সবার ওঠার আগে উঠে যেতে হয়, বিকজ ইউ হোয়াটস কামিং নেক্সট কেউ জানে না এই রোলে। নাফিস ভাই, আপনি টিম ডিরেক্টরের প্রেস করছিলেন, আমাদের মধ্যে টিম ডিরেক্টর আছেন এই মুহূর্তে। বাসা ভাই, আপনার কোনো প্রশ্ন আছে নাকি? হ্যাঁ, আসলে না শুনেন, আমার সুমন ভাইয়ের সাথে ইনফ্যাক্ট আমার এই ক্যারিয়ারে আসার আগে আই গিভ ক্রেডিট টু সুমন ভাই অ্যান্ড কাজী ইনাম আহমেদ, বোর্ড ডিরেক্টর ছিলেন এক্স, আমাকে এই প্ল্যাটফর্মে আনা। আই ওয়াজ ভেরি ইয়াং ওই সময়, কিন্তু মনে করেন যে এই রোলে দেওয়ার মতো চ্যালেঞ্জ কেউ নিত না। তো সুমন ভাই ছিলেন আর ইনাম ভাই ছিলেন বলে এটা করেছি, এবং আই কুড হ্যাভ ফ্লারিশ ইন মাই দিস ক্যারিয়ার। সো রিয়েলি থ্যাঙ্কস টু দ্যাম। অ্যান্ড যখন সুমন ভাই সাথে কথা হইলো, বললেন যে উনি আছেন এখানে, সো আমাদের কাছে মনে হলো যে আবার আমাদের সেই রিউনিয়নটা হয়েছে, অ্যান্ড উই উইল রক এগেন। সো প্লেয়ারদের সঙ্গে যখন প্রেস কনফারেন্সে কথা হয়, সব প্লেয়ারই বলে যে আমরা খুব রিল্যাক্স আছি, চিল আছি, এবং আমাদের কোনো টেনশন নেই। কোভিডের পর আমাদের একটা টুর্নামেন্ট হয়েছে যেটা বিসিবি আয়োজন করেছিল, ফুল টিম বিসিবিরই ছিল, 5টা টিম। আমাদের এনসিএল টি20 ছাড়া আর বিপিএল ছাড়া একটা টিম টুর্নামেন্টকে আয়োজন করলে ভালো হয় কিনা, যেখানে শুধু বিসিবি ম্যানেজ করবে পুরো টুর্নামেন্টটা। দেখেন, বিপিএলেও এরকম আগে অনেক ফ্র্যাঞ্চাইজ ছিল যেখানে কিন্তু এভাবে প্রফেশনালি কিন্তু খেলেছে টিম। সো ইটস অল অ্যাবাউট হাউ ইউ অপারেট, ইটস নট অ্যাবাউট বিসিবি যথেষ্ট করে, যথেষ্ট টুর্নামেন্ট থাকে, এবং ওই অতটুকু ওয়েকেন্ড ক্যালেন্ডারে জায়গা থাকতে হবে যে টুর্নামেন্টটা করার মতো। এই মুহূর্তে বিসিএল এনসিএল যেগুলো হচ্ছে, এগুলো যদি প্রপারভাবে হয় এবং প্রপার গাইডেন্সের আন্ডারে যদি হয়, আই এম শিওর আমাদের ডোমেস্টিক ক্রিকেটটাও ওই পর্যায়ে চলে যাবে।